প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এই অধ্যায়টা ফিজিক্সের আমরা যে তাপগতিবিদ্যা অধ্যায় করলাম সেটার সাথে কিছু সম্পৃক্ত আছে, তাই এটা আমরা শুরু করব আজকে পরিবেশ রসায়ন। আমরা জানি যে সকল শক্তির উৎস হলো সূর্য। সূর্যকে কেন্দ্র করে ঘুরে গ্রহ, তার মধ্যে পৃথিবী হলো একটা গ্রহ। এই পৃথিবীতে জলভাগ এবং স্থলভাগ আছে। এবার এই স্থলভাগ এবং জলভাগকে ঘিরে রেখেছে বায়ুমণ্ডল, যার বিস্তৃতি হলো ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই বায়ুমণ্ডলের মূল উপাদান রয়েছে নাইট্রোজেন, যার পরিমাণ 78.09%। এরপর রয়েছে অক্সিজেন, যার পরিমাণ 20.95%, এবং কার্বন ডাইঅক্সাইড, যার পরিমাণ 0.03%। এগুলো মূলত বায়ুমণ্ডলের মূল উপাদান। আর যে বায়ুমণ্ডল যে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেই বায়ুমণ্ডলের অঞ্চল আবার 4টা ভাগে বিভক্ত। একটা হলো ট্রপোস্ফিয়ার, একটা স্ট্র্যাটোস্ফিয়ার, একটা মেসোস্ফিয়ার, এবং লাস্টেরটা হলো থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডল যে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেই 500 কিলোমিটারের মধ্যে 4টা অঞ্চল রয়েছে। একটা হলো ট্রপোস্ফিয়ার, দ্বিতীয়টা স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয়টা মেসোস্ফিয়ার এবং চতুর্থটা হলো থার্মোস্ফিয়ার। যেখানে ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং স্ট্র্যাটোস্ফিয়ার 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ার 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং থার্মোস্ফিয়ার 85 থেকে 500 কিলোমিটার এর অধিক পর্যন্ত এদের অবস্থান। তার মধ্যে ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। একে ক্ষুব্ধমণ্ডল বলা হয় কারণ এই অঞ্চলে বিমান চলাচল করে, এছাড়া ঝড় ঝঞ্ঝা ইত্যাদি ঘটে থাকে। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, যার উচ্চতা 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, একে শান্ত মণ্ডল বলা হয়। এই অঞ্চলে জেট বিমান চলাচল করে।
এরপর আছে মেসোস্ফিয়ার। এই স্তরে থাকে ওজোন গ্যাস, ওজোন গ্যাস যা সূর্যের ইউভি রশ্মি থেকে রক্ষা করে বা ইউভি রশ্মিকে শোষণ করে। যে সূর্যের যে ইউভি রশ্মি আছে সেটা কিন্তু পরিবেশের জন্য অর্থাৎ স্থলভাগের জন্য ক্ষতিকর। তাই যে বায়ুমণ্ডলে যে মেসোস্ফিয়ার থাকে সে অঞ্চলে থাকে ওজোন গ্যাস, যেটা ইউভি রশ্মিকে শোষণ করে। এবং লাস্টে হলো থার্মোস্ফিয়ার, একে আয়নোস্ফিয়ারও বলা হয়। একে আয়নোস্ফিয়ারও বলা হয়। এই অঞ্চলে বিভিন্ন ধনাত্মক আয়ন পরমাণু অথবা অণুর সংমিশ্রণ থাকে, যে কারণে আয়নোস্ফিয়ার বলা হয়। এছাড়া যে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস, যে ঘূর্ণিঝড়, যে সমুদ্রপৃষ্ঠে যখন বাতাসের ঘনত্ব কমে যায় তখন বাতাসের ধর্ম অনুযায়ী উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে যখন প্রবাহিত হয় তখন সমুদ্রে যে ঘূর্ণির সৃষ্টি হয় তাকে বলা হয় ঘূর্ণিঝড়। এবং এই ঘূর্ণিঝড় থেকেই জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বায়ুমণ্ডলের চাপ, ঘনত্ব, তাপমাত্রা এবং জলীয় বাষ্পের প্রভাব রয়েছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের জন্য। বায়ুমণ্ডলের চাপ, ঘনত্ব, তাপমাত্রা এবং জলীয় বাষ্পের প্রভাব, এগুলো ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষেত্রে হয়ে থাকে। তারপর আছে গ্যাস। যে গ্যাস হলো সাধারণ তাপমাত্রা ও তাপীয় অবস্থা। চাপ হলো সাধারণ তাপমাত্রা ও চাপে পদার্থের একটি ভৌত অবস্থা। এই গ্যাসের 4টা চলরাশি রয়েছে, যেগুলো দুইটা পরিবর্তনের মধ্যে অপর দুইটা স্থির থেকে সম্পর্ক তৈরি করে। 4টা পরিবর্তনশীল রাশি হলো এক নম্বর হলো মোল সংখ্যা, যাকে n দ্বারা প্রকাশ করা হয়। 2 নম্বর হলো তাপমাত্রা, যাকে T দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বর হলো চাপ, যাকে P দ্বারা প্রকাশ করা হয়। এবং 4 নম্বর হলো আয়তন, যাকে V দ্বারা প্রকাশ করা হয়। এখন এই 4টা চলরাশির মধ্যে যে কোনো দুইটার পরিবর্তন এবং দুইটা স্থির থাকে এর মধ্যে সম্পর্ক তৈরি করে। তো এই 4টা পরিবর্তনশীল রাশির মধ্যে দুইটা উপস্থিত এবং দুইটা স্থিরের ফলে 3টা সূত্র আছে। একটা হলো বয়েলের সূত্র, একটা
সূত্র তিনটে, এক হলো বয়েলের সূত্র, দুই হলো চার্লসের সূত্র, তিন হলো অ্যাভোগাড্রো সূত্র। এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র, এই তিনটা সূত্রের সমন্বয়ে আবার আদর্শ গ্যাস সমীকরণ তৈরি হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।